21শে জুলাই 2025 সোমবার ঢাকার AK খন্দকার এয়ারফোর্স বেস থেকে দুপুর 1:06 একটা F7 ফাইটার জেট টেক অফ করে। আর জেটটিকে ওরা ছিলেন বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর। কিন্তু টেক অফের কয়েক মিনিটের মধ্যেই সেটা আছড়ে পড়ে কাছেই থাকা একটা স্কুলের বিল্ডিংয়ের উপরে। সাথে সাথে ভীষণ জোরে বিস্ফোরণ হয়। স্কুলে সেই মুহূর্তে স্টুডেন্টদের এক্সাম চলছিল, আর যেখানে এই ফাইটার জেটটা ভেঙে পড়েছিল সেখানে ক্লাস 5 to 7-এর ক্লাসরুম ছিল। মুহূর্তের মধ্যেই আগুনে ঝলসে যায় ওখানে থাকা ছোট ছোট শিশুদের শরীর। যে দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। অফিসিয়ালি এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 23, কিন্তু যারা প্রত্যক্ষদর্শী তাদের মতে এই সংখ্যা 200-রও বেশি হতে পারে, কারণ ওই স্কুলে স্টুডেন্টের সংখ্যা প্রায় 2000। কিন্তু প্রশ্ন হলো, কেন এই ফাইটার জেট স্কুলের উপর আছড়ে পড়ল? আর যে চীন এই ফাইটার জেট তৈরি করেছে তারা 2013 সালেই এই ফাইটার জেট বাতিল করে দিয়েছিল। তাহলে কেন এত পুরনো একটা ফাইটার জেট আজও বাংলাদেশ এয়ারফোর্স ব্যবহার করছে? ঢাকার মতো এত একটা জনবহুল শহরে কেন এয়ারফোর্সের ট্রেনিং চলছিল? আর জানলে শকড হবেন যখন এই ছোট ছোট শিশুদের দগ্ধ শরীর দেখে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। তখন এই স্কুলেরই পাশে থাকা কিছু ব্যবসায়ী হসপিটালে যেতে ভাড়া লাগে 20 টাকা, সেখানে তারা ভাড়া চাইছিল 200 টাকা। কথা হচ্ছে, এরা কি আদৌ মানুষ? আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। মাত্র 1 মাস আগেই ভারতের আহমেদাবাদ প্লেন দুর্ঘটনায় প্রায় 260 জন মানুষ মারা গিয়েছিলেন। যে দুর্ঘটনার ক্ষত সেরে ওঠার আগেই আবারও এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। কিন্তু জানলে আশ্চর্য হবেন, ভারত এবং বাংলাদেশের এই দুই দুর্ঘটনার পেছনেই এমন এক নেগলিজেন্সি রয়েছে যেটা নিয়ে কখনোই স্টেপ নেওয়া হয়নি। বা বলতে পারেন, আজ যে এতগুলো শিশুর জীবন গেল সেটাও এই একটা নেগলিজেন্সির কারণে। কি সেই নেগলিজেন্সি? আজ রোমাঞ্চপিডিয়ার ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। 5ই আগস্ট 1984 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল। কিন্তু খারাপ ওয়েদারের জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র 500 মিটার দূরেই একটা জলাভূমিতে সেই প্লেনটা ক্র্যাশ করে যায়। প্লেনে থাকা প্রায় 49 জন মানুষ সাথে সাথে মারা যান, যেটা এখনও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা। কিন্তু 21শে জুলাই যেভাবে ফাইটার জেটটা একটা স্কুলের উপর ভেঙে পড়েছে, তার মৃত্যুর সংখ্যা এবং ভয়াবহতা হয়তো সেই 1984 সালের ঘটনাকেও হার মানাবে। এদিন এক্স্যাক্টলি ঠিক কী হয়েছিল চলুন এবার সেই বিষয়ে জানা যাক। এদিন দুপুর 1টার দিকে বাংলাদেশ এয়ারফোর্সের লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগর একটা চাইনিজ মেড F7 ফাইটার জেট নিয়ে ঢাকার এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এদিন এই জেটে তিনি একাই ছিলেন, আর এটা ছিল তার ট্রেনিংয়ের ফাইনাল ফেজ। মানে তাকে একাই এই ফাইটার জেটটাকে সফলভাবে ওড়াতে হবে। কিন্তু এই জেট টেক অফের কিছু সময়ের মধ্যেই তৌকির বুঝতে পারেন এই যুদ্ধ বিমানে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। কয়েক মিনিটের মধ্যেই এই জেটটা তার কন্ট্রোলের বাইরে চলে যায়, আর খুবই দ্রুত গতিতে এর উচ্চতা কমতে শুরু করে। তৌকির সাথে সাথে এয়ারবেসে কন্ট্যাক্ট করেন, আর এয়ারবেস থেকে তাকে ইমিডিয়েটলি ইজেক্ট করতে বলা হয়। আর এরপরই তার সাথে এয়ারবেসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে এই এয়ারবেস থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই ছিল ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। রিপোর্ট মতে তৌকির নিজের জীবন বাঁচানোর বদলে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন এই ফাইটার জেটটাকে বাঁচাতে, বা অন্তত এই ফাইটার জেটটাকে একটা ফাঁকা জায়গায় ক্র্যাশ করাতে। বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এই ফাইটার জেট সেই স্কুলের বিল্ডিংয়ের উপর আছড়ে পড়েছিল, আর সাথে সাথে জেট ফুয়েলে আগুন ধরে যায়। ভয়ানক এক বিস্ফোরণ হয় এবং চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আর এই ঘটনাগুলো এতটাই তাড়াতাড়ি হয়েছিল যে ক্লাসের স্টুডেন্টরা ঠিক যেভাবে বসেছিল তারা সেইভাবেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যেহেতু এটা স্কুল ছুটির সময় ছিল, তাই অনেক বাবা মায়েরাও এসেছিলেন, তাদের মধ্যেও অনেকে মারা যান। ইন্ট্রোতে আপনাদের কিছু লোভী ব্যবসায়ীদের কথা বলেছিলাম, যারা এই অ্যাক্সিডেন্টের ফায়দা তোলার জন্য জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছিল। এবার বলবো এক মহিয়সী নারীর ব্যাপারে। এই স্কুলেরই একজন শিক্ষিকা মাহেরিন মিস, যিনি ছাত্রদের ক্লাস নিচ্ছিলেন। আগুনে তার শরীরও পুড়ে যায়, কিন্তু তারপরেও তিনি প্রায় 20 জন ছাত্রর জীবন বাঁচান এবং তাদের সেফলি বাইরে নিয়ে আসেন। আর শেষ পর্যন্ত তিনি নিজে মারা যান। আশেপাশে থাকা বহু মানুষ এই সময় ছাত্রদের সাহায্যে এগিয়ে আসে, আর হসপিটালগুলোতেও বহু মানুষ রক্ত দিতে এগিয়ে আসেন। কিন্তু কেন এই ফাইটার জেট ভেঙে পড়ল? ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা ISPR এর মতে এটা বাংলাদেশ এয়ারফোর্সের F7 BGI ফাইটার জেট, আর তাদের মতে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ফাইটার জেটটা ক্র্যাশ করেছিল। আজ থেকে প্রায় 60 বছর আগে চীনের চেংডু কর্পোরেশন 1965 সালে এই ফাইটার জেট তৈরি করেছিল।
এই জেটের ইন্টারন্যাশনাল নাম J7, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সে এই জেটের নামকরণ করা হয়েছে F7। তবে এটা কিন্তু চায়নার নিজস্ব টেকনোলজি নয়, এটা রাশিয়ার MiG-21 এর লাইসেন্সড ভার্সন। এটা একটা থার্ড জেনারেশনের এয়ারক্রাফট যেটা এয়ার টু এয়ার অ্যাটাক, এরিয়াল বম্বিং এবং এয়ার ডিফেন্সের কাজে ব্যবহার করা হয়। বাংলাদেশ 1998 সালে প্রথমবার 12টা F7 ফাইটার জেট কিনেছিল চীনের থেকে। এরপর 2001 এবং 2013-র মধ্যে আরও 28টা F7 ফাইটার জেট কিনেছিল। এই মুহূর্তে বাংলাদেশের কাছে প্রায় 40টা F7 ফাইটার জেট আছে। দেখুন, যে সময় ফাইটার জেটগুলো কেনা হয়েছিল সে সময় টেকনোলজির অনুযায়ী এই ফাইটার জেটগুলো বেশ ভালোই ছিল, কিন্তু বর্তমানে যেখানে এত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, 5th এবং 6th জেনারেশনের ফাইটার জেট লঞ্চ হয়েছে, সেখানে দাঁড়িয়ে এই J7 ফাইটার জেট আজকের দিনে অনেকটাই দুর্বল। এমনকি চীন 2013 সালেই এর প্রোডাকশন টোটালি বন্ধ করে দিয়েছিল এবং রিপোর্ট মতে এর শেষ ব্যাচের কিছু ফাইটার জেট বাংলাদেশে কিনেছিল। আজকের দিনে বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে, নাইজেরিয়া, ইরান, নর্থ কোরিয়া সহ বেশ কিছু দেশ এই ফাইটার জেট ব্যবহার করছে। তবে এই F7 বা J7 ফাইটার জেটের যে দুর্ঘটনা, এটা কিন্তু নতুন নয়। মাত্র 2 মাস আগেই 25শে মে জিম্বাবুয়ে এয়ারফোর্সের একটা F7 ফাইটার জেট ক্র্যাশ করে যায়, আর এতে পাইলট নিজেও মারা যান। জুন 2022-এ চীনের সিনজিয়াং প্রভিন্সে একটা J7 ফাইটার জেট একটা বাড়ির উপর আছড়ে পড়ে। মে 2022-এও দুজন ইরানিয়ান পাইলট এই J7 ফাইটার জেটের অ্যাক্সিডেন্টে মারা যান। জানুয়ারি 2022-এ দুজন পাকিস্তানি পাইলট J7 ক্র্যাশ করে মারা যান। এক কথায় বলতে পারেন যে J7 ফাইটার জেটের ট্র্যাক রেকর্ড খুব একটা কিন্তু ভালো নয়। মাঝে মধ্যেই এই ফাইটার জেটগুলো যান্ত্রিক ত্রুটির কারণে ক্র্যাশ করে গিয়েছিল। তবে এটুকু শুনে কিন্তু আবার ভাববেন না যে এই J7 এবং F7 ফাইটার জেটই শুধুমাত্র অ্যাক্সিডেন্ট করে। 2005 থেকে 2025 এই গত 20 বছরে বাংলাদেশের প্রায় 11টা ফাইটার জেট ক্র্যাশ করে গিয়েছিল, যার মধ্যে চীনের তৈরি ফাইটার জেট 7টা, রাশিয়ার 3টে এবং চেকোস্লোভাকিয়ার 1টা ছিল। এর মধ্যে কিছু দুর্ঘটনা হয়েছে পাইলটের ভুলের কারণে, কিছু হয়েছে পাখির সাথে ধাক্কা খাওয়ায়, আবার কিছু হয়েছে মেকানিক্যাল ফেলিওরের জন্য। এবার তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই ফাইটার জেটগুলো কেন এই দেশগুলো ব্যবহার করছে, এগুলোকে কেন বাতিল করা হচ্ছে না? দেখুন, 2011 সালে যখন বাংলাদেশ চীন থেকে এই ফাইটার জেট অর্ডার করেছিল, তখন একটা ফাইটার জেটের কস্ট দাঁড়িয়েছিল প্রায় $5.5 মিলিয়ন। বেশিরভাগ ক্ষেত্রে দেশগুলোর মিলিটারি বাজেট কম থাকে, ফলে তারা সহজে পুরনো ফাইটার জেটগুলোকে বাতিল করতে পারে না। আর এখানে বলে দেই, আমাদের দেশেও কিন্তু লাগাতার ফাইটার জেট ক্র্যাশের ঘটনা সামনে আসছে। গত বছর নভেম্বর এবং সেপ্টেম্বরে দুটো MiG-29 ফাইটার জেট ক্র্যাশ করে গিয়েছিল, যে ফাইটার জেটগুলো ইন্ডিয়া 1980-র দশকে রাশিয়ার থেকে কিনেছিল। আর সত্যি বলতে প্রবলেম থাকা সত্ত্বেও এই ফাইটার জেটগুলো কিন্তু হঠাৎ করেই বাতিল করা যায় না, কারণ এর সাথে দেশের সিকিউরিটি জড়িয়ে থাকে, তেমনই থাকে বাজেট। ধরুন, ভারত যে নতুন রাফায়েল ফাইটার জেট ফ্রান্স থেকে অর্ডার করেছে বা কিনছে, সেগুলোর খরচ কিন্তু MiG-29 থেকে অনেক অনেক বেশি। তাই একবারে সমস্ত ফাইটার জেট চেঞ্জ করতে গেলে মিলিটারি বাজেট অনেক বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে খরচ কমে যাবে। আর বলতে পারেন আপনি যে সেম প্রবলেম বাংলাদেশের সাথেও রয়েছে। তবে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এয়ারফোর্স 2030 সালের দিকে রাশিয়া এবং চীনের থেকে বেশ কিছু মডার্ন ফাইটার জেট কিনতে চলেছে। তবে যেভাবে এই ফাইটার জেট একটা স্কুলের উপর ক্র্যাশ করেছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। গত মাসে আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটও এয়ারপোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বিজি মেডিকেল কলেজের উপর ক্র্যাশ করেছিল। অথচ এভিয়েশন রুলস অনুযায়ী একটা এয়ারপোর্টের 5 কিলোমিটারের ভেতরে কোনো জনবসতি থাকা উচিত নয়, কিন্তু আদৌ কি সেই রুল মানা হচ্ছে? কলকাতা এয়ারপোর্ট লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এয়ারপোর্টের দেওয়াল পার করলেই একের পর এক বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে। আর বাংলাদেশে এই যে ফাইটার জেট একটা স্কুলের উপর ভেঙে পড়ল, এর জন্য দায়ী আনপ্ল্যান্ড আরবানাইজেশন, অর্থাৎ পরিকল্পনা ছাড়া নগর তৈরি। আমি রিসার্চ করে কিছু ইনফরমেশন পেয়েছি, সেখানে জানতে পেরেছি যে মাইলস্টোন যে স্কুল, এই স্কুলের জায়গায় আগে একটা ফাঁকা ক্যানাল ছিল, কিন্তু পরে সেটাকে ভরাট করে এখানে একটা স্কুল তৈরি করা হয়েছে, যেখানে একটা এয়ারবেসের 8 নটিক্যাল মানে 14 কিলোমিটারের ভেতরে কোনো জনবসতি থাকা উচিত নয়। সেখানে ঢাকার মতো একটা ঘিঞ্জি শহরে এয়ারবেসের পাশেই বড় বড় বিল্ডিং, শপিং মল গড়ে উঠেছে। আর এই স্কুলটা ফাইটার জেটের অ্যাপ্রোচ জোন বা মিডল মার্কার জোনের মধ্যে পড়ে। তবে এখানেও একটা প্রশ্ন থেকে যায়, যেখানে J7 ফাইটার জেট এত বারবার করে ক্র্যাশ করে, সেখানে এই ফাইটার জেট দিয়ে কেন ঢাকার মতো শহরে? এটাও কিন্তু একটা বড়সড় নেগলিজেন্সি। এই দুর্ঘটনায় এক্স্যাক্টলি কতজন মারা গেছে তা নিয়েও একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। সরকারি মতে বলা হচ্ছে মৃত্যুর সংখ্যা 27, কিন্তু এখানে ছাত্ররা জানায় মৃত্যুর সংখ্যা 200 জনেরও বেশি। কারণ একটি ক্লাসরুমের এমন ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেছে একটা ক্লাসের সমস্ত ছাত্ররাই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফলে এটা পরিষ্কার যে সরকার সঠিক তথ্য প্রকাশ করছে না।
আর একজন ছাত্র দাবি করছে যখন তারা এই লিস্ট সেনাবাহিনীর কাছে দিতে যায় তখন সেনাবাহিনীর সদস্যরা তাদের গায়ে হাত তুলেছিল, আর এই নিয়েই স্কুল চত্বরে বিক্ষোভ শুরু হয়েছে। দেখুন, এই ক্রাশ সম্বন্ধে আপাতত আমি যতটুকু জানতে পেরেছি আমি আপনাদেরকে বলেছি। এর বিষয়ে যদি আর কোনো আপডেট আসে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট পিনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যান। আপনার কি মনে হয় এই দুর্ঘটনার জন্য আসল অপরাধী কে? কমেন্ট করে আপনার ওপিনিয়ন অবশ্যই জানাবেন। আমি ছিলাম মিঠুন আপনার সাথে, আর আপনি দেখছিলেন রোমাঞ্চপিডিয়া। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।